প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ একটা নতুন ইভেন্ট নিয়ে আসছি, অর্থাৎ এটা সবাই একদম বাস্তবিক সেই সম্মুখীন হয়েছেন হাসপাতাল। আজকের প্রতিবেদন হাসপাতাল নিয়ে। প্রথম প্রতিবেদন, হাসপাতালে যখন প্রসব করতে যায়, হসপিটালে যখন ভর্তি হতে যায়, তখন অনেক সময় আমরাও শুনি এবং আমরাও শুনে থাকি এবং আমরা সেটা ফেস করেছি যে মা যখন প্রসব যন্ত্রণায় যখন কাতর আবেদন জানায়, যখন প্রসব যন্ত্রণা ওঠে, তখন লেবার রুমে যেসব নার্সরা আছেন, আমি সবাইকে বলছি না, কিছু কিছু নার্স আছেন, তাদের ব্যবহারটা অতি বাজে। হ্যাঁ, সেই ঘটনা আজ আপনাদের বলবো। সেই নার্সরা, যিনি প্রসব করবেন সেই মাকে আজে বাজে কথা বলে, ব্যবহার খারাপ করে। এটা কেন হবে? সেও তো মেয়ে, যে নার্স সেও তো মেয়ে, সেও তো একজনের মা। তাহলে আর একজন মাকে সেইভাবে কেন কথা বলে? এটাই হচ্ছে প্রশ্ন। প্রথম আলোর বার্তার পর্দায় আজ আপনাদের সরাসরি টান উত্তেজনায় বোলপুরে নিয়ে যাচ্ছি। সেই নার্সেদের ব্যবহারের জন্য একটা প্রসব করেছে মা, সেই বাচ্চাকে হারালো। দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি আপনাদের সেই বোলপুর সেই হসপিটালে নিয়ে যাচ্ছি। চিকিৎসার গাফিলতির জন্য শিশু মৃত্যুর ঘটনা, উত্তেজনা। বোলপুর হসপিটালে উত্তেজনা আজ দেখা গেল, কারণ একজন মা সে প্রসব যন্ত্রণায় গেছিল সেই বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে নার্সরা, কিছু কিছু নার্স আছে, তারা ব্যবহার খুব খারাপ করেছে। আমি শোনাবো তাদের পরিবারের লোকেদের কথা, আপনাদেরকে শোনাবো। কিন্তু ফল কি হলো? সেই বাচ্চাটার মৃত্যু হলো এবং তাতে ক্ষিপ্ত হয়ে উঠল জনতা। সেখানে চলে এলো সঙ্গে সঙ্গে বোলপুর থানার আইসি থেকে শুরু করে শান্তিনিকেতনের থানার ওসি, পান্ডুয়া থানার ওসি, আর প্রচুর পুলিশ বাহিনী। আর এলেন সেই বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। আপনারা প্রথমে সেই বাচ্চার বাড়ির মায়েদের কথা শুনুন, তারপর আমি আসছি তাদের পরিবারের লোকজন কি বলছে নার্সদের সম্পর্কে, একবার শুনে নিন। দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পরে পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে। 8টার সময় দিনই বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায়, প্রথম পোয়াতি একটু উহা করবে লিবার রুমে। প্রথম পোয়াতি আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে, নর্মালে বাচ্চা হচ্ছে। তারপরে ওরা স্কেলে করে এই দুটো জেঙ্গা খালি বেরোইছে, আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা করে মরে গেলাম, বড় মা করে চিল্লাইছে। তখন মেয়েকে আরও বেরোইছে, তত চিল্লাইছে। আমরা ঢুকতে যেছি আর ভাষা বলছে এই স্বামীর কাছে ইয়াই করি নাস, তখন লাগে নাই। স্বামীকে তাই করি নাস, তখন তোকে লাগে নাই। অমনি করে ভাষা বলছে আর কি। তারপরে বাচ্চা হয়ে গেলো। বাচ্চারা যখন দিল আমাদের কাছে, তখন থেকে হেঁচকে উঠছে। আমরা ওই ঘরে ছিলাম 1 ঘন্টা। তারপরে এই ঘরে আমাদেরকে দিলে। তারপরে দিদিকে বললাম যে এই ব্যাপার, বলে কাল ডাক্তার আসবে 11টায়, বাচ্চাটা দেখাবেন। তাই বলে ডাক্তার 11টা বাজলো, 12টা বাজলো, ডাক্তার আসছে না। 11টা 12টা বেজে গেলো। বলে 2টোর সময়, একজন বলে 2টোর সময় আসবে। 2টো বেজে গেলো, 3টায় গেলাম, 4টায় গেলাম, বলছে আজ আর ডাক্তার আসবে না। আবার 6টায় গেলাম, বলছে আজ আর ডাক্তার আসবে না। তাই বলছে, ডাক্তার এলো না। রাত 8টে যখন বাজছে, তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে, দুধ পেছে না আর হেঁচকে কেন বন্ধ হচ্ছে না। তাই বলছি
তা বলছি তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না, তাতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না, পিঠটা তুলে লাও দুধ খেয়ে। দিয়ে একটা নার্স এলো, একবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে, ছেলেটা পিঠে তুলে নিলে, বলছে এরকম করে দুধ খাওয়াবে, তাই বলছে আমাদের দিয়ে মাটা কোলে দিলে, ছেলেটা চুপ করে থাকলো। ওই যে পিঠটা তুলে নিলে চাপুরে দিলে আর ছেলে নিঃশব্দ হয়ে গেল। আর আমাদের দুধ, তারপরে আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছি, মায়ের দুধ কিছু মতো ধরছে না গো। তখন একটা নার্সের কাছে বলছে দিদি মায়ের দুধ একদম ধরছে না, তাহলে আমাদের একটা দুধ লিখে দেন। আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না, টানতে পারছে না, লিখে দিন। বলে আমরা লিখতে পারবো না, সেই ডাক্তার আসবে কালকে, ডাক্তারবাবুকে বলবেন, তাই বলছে। তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে, তারপরে আমি আবার গেলাম, আমি বলছি তাহলে আমাদের একটা লিখে দিন। আমরা ভর্তি হয়েছি পরশু দিনে রবিবারই 6টার সময়। সেদিনকে হয়েছে 8টায় বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি, এটা বলছে। ও যে লিভার রুমে নিয়ে গিয়েছে, তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে? ওরাও তো একটা মেয়ে নাকি বলুন, তাইলে হ্যাঁ বিচ্ছিরি ভাবে ভাষা করে বলেছে। স্কেলে করে বেরিয়েছে দুটো ঝিঙে। হ্যাঁ সেটা ওই পেন ওঠার সময়তেই তেকুনি মারতে লেগে গিয়েছিল। আবার যেত চিল্লাচ্ছে তো আরও গাল দিচ্ছে, কাছে কাছে মুখ খিস্তি হচ্ছে আর ওই মারছে, দুটো ঝিঙে বেরিয়েছিল। ওদের শাস্তি চাই, ওদের দিকে শাসন করতে হবে যে মেয়েগুলো কেন, মেয়েগুলোকে ওরা তো চাকরি করে নাকি এখানে, ওদের কি দায়িত্ব বলুন তো? এদের দেখভাল করার দায়িত্ব, তাই তো? হ্যাঁ তাইলে বিচ্ছিরি ওরা তো একটা মেয়ে নাকি, তাইলে গালটা দিবে কি জন্য? তাই শাসন করা উচিত, ওদের শাস্তি পাওয়া উচিত। এই শিশু মৃত্যু হয়েছে বলে পুলিশে ছয়লা, কারণ সেখানে লন্ডভন্ড হচ্ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, সেখানে পুলিশ থেকে শুরু করে সভাধিপতি কাজল শেখ, সেই কাজল বাবুর কথা আপনাদের সামনে আনছি আমি। প্রথমে দেখুন সেই হসপিটালের চিত্রটা, সরাসরি দেখুন। ওরাই করেছিল আগে, ঘর বাড়ি ভাঙচুর করেছিল, আবার ওই দূর ইয়েগুলোই ওরাই আবার এই দিকে মারধর করেছে। তাহলে ওরা কত আগে তো সেই এরা ছিল না, সেইগুলো তুলে ধরে। আমি ওইটাই বলছি, ডেট করেছিলেন আমার ছবি তুলছিলেন। অনেক চলো
এইবার শুনুন বীরভূম জেলার যিনি সভাধিপতি কাজল শেখ তিনি কি বললেন, এবং সেই মহকুমা হাসপাতালে বোলপুরে সুপার তিনিও কি বললেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। কারণ আমাদের প্রতিনিধি সঙ্গে সঙ্গে চলে গেছিল ওই গন্ডগোলে সে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে কাজল শেখ এবং সেই হাসপাতালের সুপার কি বলল আমাদের পর্দায় একবার শুনে নিন। এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আছেন, বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানও আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। আমরা কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবর এসছে এবং আমরা দেখেছি, গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি, এবং সেটা ডেফিনিট গাফিলতি কি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি। তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি। আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে পসিবলি মারা গেছেন, সেটা তো ডেফিনিট না, রিপোর্ট এসছে। এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে, আমরা একটা এনকোয়ারি কমিটি করছি, করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো। ঠিক আছে, এইবার আমি আসছি অন্য জায়গায়, অর্থাৎ আমাদের হুগলি জেলার বৈদ্যবাটি চাপদানির যে পলতা ঘাটের ঠিক ওপারে নবাবগঞ্জ, যে ইছাপুর নবাবগঞ্জ ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটে আজকে সকালবেলায় একজন বয়স্ক লোক বাড়িতে চা খেয়ে তিনি চান করতে নামলেন গঙ্গায়, তিনি সাঁতার জানেন না। সেই করুণ দৃশ্য দেখুন, এবং ডুবরিরা কিভাবে খুঁজছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আপনাদের দেখাচ্ছি সেই নবাবগঞ্জ ফেরিঘাটের দৃশ্যটা, কত লোক এবং ডুবরি সেখানে আছে, প্রথম সেই দৃশ্য দেখাচ্ছি, দেখুন। টান আছে, ভালো হয় একটা পাল নৌকা, পাল নৌকা নেই এখানে, ছোট নৌকা ঢেকে কোথায় তো হয় ভালো। आधा सेट करके आधा लाख बैठाएगा।
এইবার দেখুন সেই ডুবরিরা কিভাবে খুঁজছে, গঙ্গা তোল পার করে দিচ্ছে এবং তার বাড়ির লোক আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন। আপনার কে ছিল? আমার কাকা হতেন। আচ্ছা, কি হয়েছিল ঠিক? সকালে ওই বাড়ি থেকে চান করতে এসছে, স্লিপ করে গেছে পাতা। মানে এখানে দেখেছে মানুষেরা ডুবতে বাঁচানোর চেষ্টা করতে গেছিলো, কিন্তু ততক্ষণের মধ্যে ডুবে গেছে। আচ্ছা, অনেক লোক ছিল না ঘাটে, তাই জন্য কেউ মানে বুঝতে পারিনি। দুজন দেখেছে ডুবার সময়। বয়স কেমন কত? ওনার বয়স হবে আপনার ওই 53-55 এর বিশ্বাস ঘাটে বিশ্বাসের। প্রত্যেক দিনই আসতো নাকি? না প্রত্যেক দিন আছে কি মন হয়েছে এরকম জাস্ট এই চাকে একটু চান করতে যাবে, সেই জন্য চান করতে এসছে। তলে সাঁতার জানতেন? না সাঁতার জানতেন? চান করতেই চলে যেতেন সেই জন্য। আচ্ছা, আর ওনার নাম? নির্মল কুমার দাস। বাড়ি? বাড়ি ইছাপুর কন্টাদার নিয়ার অপোজিট রাজা সিনেমা হল। রাধা সিনহা। আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। কি হন আপনার? আমি ওনার ভাইপো। আচ্ছা, ডুবুরিরা কাজ এখনো কোনো রেজাল্ট আসলো? রেজাল্ট আসেনি, ডুবুরি একটু লেট করে এসছে, যেহেতু আমরা নিজেরা ডেকেছিলাম, ডেকে আর কি এসছে। লেট হয়ে গেছে ডুবুরি, এতক্ষণের মধ্যে জোয়ার এসে গেছেন, আপনারা দেখতে পেরেছেন। সেই জন্য এখন আমাদের কাজটা, রেস্কিউ কাজটা একটু আটকে রয়েছে। আবার একটু জলটা যদি কমে তারপরে আবার ডুবুরি নামবে, তারপরে যদি যেটা হবে। আপনাদের এমন একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, বালুরঘাট। হ্যাঁ, বালুরঘাট 500 মিটার রাস্তায়, অর্থাৎ 20 নম্বর ওয়ার্ড, বালুরঘাট 20 নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব। সেই অগ্নিশিখা ক্লাব থেকে 500 মিটার রাস্তায় ভয় কেউ যাতায়াত করতে পারে না। হ্যাঁ, আপনাদের সেই রাস্তা দেখাচ্ছি একদম প্রথম আলোর বার্তার পর্দায়। সেখানে বারংবার এলাকাবাসী বালুরঘাট মিউনিসিপ্যালিটিকে বারংবার আবেদন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তা এখনো তৈরি করতে পারেনি। সেই রাস্তায় 20 নম্বর ওয়ার্ড, সেখানে টোটো তো যেতেই পারে না, সাধারণ মানুষ সেখানে হাঁটতে ভয় পায়। তার উপর ওই রাস্তাতেই আছে বড় একটা স্কুল, উচ্চ বিদ্যালয়। সেখানে বাচ্চারা কিভাবে স্কুলে যাচ্ছে, প্রথমে আপনাদের রাস্তাটা আমি দেখাচ্ছি। দেখুন সেই রাস্তা।
আপনাদের দেখাচ্ছি সে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এই রাস্তা সম্পর্কে কি বললেন আপনারা অবাক হয়ে যাবেন। একবার সেই ভদ্রলোকের কথা একবার শুনে নিন। দিলেন আপনারা কোন ওয়ার্ড থেকে কি সমস্যার জন্য? আমরা এলাকাবাসী 20 নম্বর ওয়ার্ডের, বালুরঘাট পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড, অগ্নিশিখা ক্লাবের পরে বঙ্গি জেএলপি স্কুল যে মোড়টা ঢুকে গেছে, আনুমানিক 500 মিটার রাস্তা বেহাল দশা, কোনো টোটো যায় না এবং গেলেও দুর্ঘটনার কবলে পড়ে। আমরা দীর্ঘদিনের দাবি রাখছি এবং বারবার বলছি এগুলো সব পাস করা আছে, হয়ে যাবে। আমাদের ওয়ার্ড অভ্যন্তরে রাস্তা শুধু ওইতে যে তা নয়, এলাকার প্রচুর রাস্তা ক্ষতবিক্ষত হয়ে আছে, কিন্তু এটা যেহেতু একদম ফ্রেশ, সবার সম্মুখ সমরে আসবে, সেই কারণেই আমরা মূলত এই রাস্তা আনুমানিক 500 মিটার এর জন্য এই রাস্তাটা দ্রুত মেরামত করবার জন্য আমরা আজকে আবেদনপত্র দিলাম। সব থেকে আশ্চর্যের কথা, বুথ মজবুত করার আহ্বান জানালো বিজেপি নেতা অর্জুন সিং। হ্যাঁ, আজ সেই এসেছিল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ইনস্টিটিউটে, সেই স্কুলে। সেখানে একটা মিটিং ছিল। এই প্রথম বিজেপি নেতা অর্জুন সিং প্রথম মিটিং করলো এবং সেই মিটিংয়ে তিনি কি বললেন শুধু তাই নয়, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় অর্জুন সিং সরাসরি তার বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। শুনুন। সব বুথ মজবুত করতে হবে, এটাই মেন মূল উদ্দেশ্য। একটাই কাজ, বুথ মজবুত করতে হবে। আর বার্তা কি দিলেন? এই বুথ মজবুত করতে হবে, আর কি বার্তা? চোখে চোখ মিলিয়ে লড়াই করতে হবে, বুথটাকে মজবুত করতে হবে, এটাই কাজ। সাংগঠনিক দুর্বলতা না থাকলে কি তৃণমূল জিতে না? মানুষ তো আমাদের সঙ্গে, আর সাংগঠনিক পুলিশ আর গুন্ডা ওদের সঙ্গে, এটাই। একটা তৃণমূল দোকান ভেঙে দিয়েছে, 8 জন ধরা পড়েছে মোহনপুরে। তৃণমূল কর্মী না বিজেপি কর্মী? বিজেপি কর্মী দোকান তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে এবং 8 জন ধরা পড়েছে। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল এটা করবে, কিছুদিন চলবে, ওদের যখন ভাঙা শুরু হবে, পাল্টা হবে, তখন ওরা বন্ধ করে দেবে, নালে করবে না, কোনোদিন করবে না। কংগ্রেসের নেতৃত্ব স্বামীজি সবার নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, মহিলাদের উপর যে নির্যাতন করছে, দ্রব্যমূল্য বৃদ্ধি। আমরা সকলে সচেষ্ট হবে এবং এই কার্যক্রমের সূচনা আপনারা দেখেছে আগামী দিনে পৌঁছে যাবে। দ্বিতীয় হচ্ছে সর্বোপরি কার্গিল দিবস। কার্গিল দিবস 26 তারিখে আপনারা জানেন যে আগামী 26শে জুলাই কার্গিল দিবস, এটা 25তম বর্ষ কার্গিল দিবসের উদযাপনের। এই জন্য সর্বভারতীয় ক্ষেত্রে এটাকে একটা বিরাট মুখ্য যে বোলপুরে মহকুমা হাসপাতালে সেই ছবি আপনাদের দেখালাম যে ইছাপুর নবাবগঞ্জের একজন বয়স্ক লোক চান করতে গিয়ে পা পিছলে গঙ্গায় সে ডুবে গেছে। আপনাদের দেখালাম যে রাস্তা, সেই রাস্তা সম্পর্কে যেখানে 20 নম্বর ওয়ার্ডে মানুষ যেতে ভয় পায়, সেই রাস্তা আপনাদের দেখালাম। আর আপনাদের দেখালাম যে বিজেপি নেতা অর্জুন সিং আজকে প্রথম মিটিং করলেন একটা স্কুলে। তার বক্তব্য সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদের শুনিয়ে দিলাম।
আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে হলে সাথে থাকতে হবে প্রথম আলো বার্তা পর্দায়। আমি অমল চ্যাটার্জি।